Assalamu alaikum. Welcome, my dear students. I am Nusrat Jahan Poli, Assistant Teacher of Business Studies at Shamsuddin Bhuiya High School, Feni. This class is for the students of class 7. Subject is English second paper. Unit 1, Lesson 1. Topic is pronouns. Pronouns. Words used in the place of a noun are called pronouns. For example, Mr. Shihab works in a school. He goes to school in his car. সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নাউন শব্দটির অর্থ হচ্ছে বিশেষ্য। পূর্ববর্তী ক্লাসে নাউনের উপরে তোমাদের ক্লাস নেওয়া হয়েছে। এই নাউন শব্দটির পরিবর্তে যে শব্দগুলো আমরা ব্যবহার করি সেই শব্দগুলোকেই আমরা প্রোনাউন্স বলি। এখানে যে এক্সাম্পলটি দেওয়া আছে, মিস্টার শিহাব ওয়ার্কস ইন আ স্কুল, এই বাক্যটি বলার পরে আরেকটি বাক্য বলা হচ্ছে হি গোজ টু স্কুল ইন হিজ কার। এখানে যদি এই হি আর হিজ শব্দটি ব্যবহার না করে তার নামটি বারবার ব্যবহার করা হতো, দেখো কেমন শোনায়। মিস্টার শিহাব ওয়ার্কস ইন আ স্কুল, হি গোজ টু স্কুল, মিস্টার শিহাব গোজ টু স্কুল ইন মিস্টার শিহাবস কার। বারবার একই নাউন ব্যবহার করে কোনো সেন্টেন্স বলাটা যেমন শ্রুতিমধুর হয় না, ঠিক সেরকম বাক্যটি দেখতেও সুন্দর দেখায় না। সেক্ষেত্রে নাউনের পরিবর্তে আমরা এখানে প্রোনাউন ব্যবহার করেছি হি আর এপাশে হিজ। পয়েন্টস টু রিমেম্বার। প্রোনাউনের ক্ষেত্রে যে বিষয়গুলো লক্ষ্য রাখবে, নাম্বার 1, a pronoun takes the same position as a noun in a sentence. বাক্যে নাউনটি যেই অবস্থানে থাকে সেই একই অবস্থানেই প্রোনাউনটি বসে। যেহেতু বলা হচ্ছে সংজ্ঞায় নাউনের পরিবর্তে প্রোনাউন বসে, তাই নাউন যেই অবস্থানে বসে ঠিক একই অবস্থানে নাউনের পরিবর্তে প্রোনাউন বসে। নাম্বার 2, like a noun, pronoun also plays the role of a subject or object in the sentence. বাক্যে নাউন যেমন সাবজেক্ট এবং অবজেক্টের ভূমিকায় অবস্থান করে, প্রোনাউনটিও ঠিক একই রকমভাবে সেন্টেন্সের সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে ভূমিকা রাখে। ফর এক্সাম্পল, শালিনী ইজ মাই বেস্ট ফ্রেন্ড, শি ইজ আ গ্রেট ডান্সার। প্রথমে শালিনী সম্পর্কে বলা হচ্ছে এবং নামটা উল্লেখ করা হয়েছে, নাউন অ্যাজ এ নাউন শালিনী, এবং শালিনী সম্পর্কে যখন পরবর্তীতে বলা হচ্ছে নেক্সট সেন্টেন্সে শালিনীর পরিবর্তে শি ব্যবহার করা হয়েছে এবং শালিনী যেই পজিশনে ছিল ঠিক একই পজিশনে মানে অ্যাজ এ সাবজেক্ট শি বসেছে। দ্বিতীয় বাক্যে রাহুল লিভস ইন মাই নেইবারহুড, হি লাভস টু প্লে ফুটবল। এখানেও রাহুল সম্পর্কে বলা হচ্ছে, পরবর্তী সেন্টেন্সে যখন রাহুল সম্পর্কে আবার বলা হচ্ছে, তাই রাহুল যেই পজিশনে বসেছিল অ্যাজ এ নাউন অ্যাজ এ সাবজেক্ট ঠিক একই পজিশনে বসলো অ্যাজ এ প্রোনাউন হি অ্যাজ এ সাবজেক্ট। Kinds of pronouns. There are 7 types of pronouns. They are number 1, personal pronouns, number 2, possessive pronouns, number 3, demonstrative pronouns, number 4, interrogative pronouns, number 5, reflexive pronouns, number 6, relative pronouns, number 7, emphatic pronouns. What are the personal pronouns? Personal pronouns that take place or things are called personal pronouns. কোনো ব্যক্তি, জায়গা অথবা বস্তুর নামের পরিবর্তে যে সর্বনাম ব্যবহার করা হয় সেইগুলোকেই বলা হচ্ছে পার্সোনাল প্রোনাউন্স। দে ক্যান বি ইদার সিঙ্গুলার অর প্লুরাল। পার্সোনাল প্রোনাউন্স ক্যান বি সিঙ্গুলার অর প্লুরাল। এরা সিঙ্গুলার হতে পারে, প্লুরালও হতে পারে। ইউজেস অফ পার্সোনাল প্রোনাউন্স। পার্সোনাল প্রোনাউন্সের ব্যবহার, নাম্বার 1, নাম্বার, সিঙ্গুলার অর প্লুরাল।
ফর এক্সাম্পল, রিফাত ওয়েন্ট টু আ পার্টি, হি এনজয়েড ইট। রিফাত এখানে সাবজেক্ট এবং এটি একটি নাউন। এর পরবর্তীতে রিফাত সম্পর্কে যখন বলা হচ্ছে সেই ক্ষেত্রে রিফাতের পরিবর্তে প্রোনাউন হিসেবে হি বসলো, এবং রিফাত যেহেতু এখানে সিঙ্গুলার নাউন, তাই এখানে প্রোনাউন হিসেবে সিঙ্গুলার বসানো হয়েছে হি শব্দটি। গাঢ় করে লেখা আছে এবং আন্ডারলাইন করা আছে। পরবর্তী সেন্টেন্স, চিলড্রেন ওয়েন্ট টু আ পার্টি, দে এনজয়েড ইট। এক্ষেত্রে চিলড্রেন হচ্ছে চাইল্ডের প্লুরাল ফর্ম। তো চিলড্রেন যখন নাউন হিসেবে এখানে বসলো, সেই নাউনের পরিবর্তে, চিলড্রেনের পরিবর্তে পরবর্তীতে তাদের সম্পর্কে যখন বলা হচ্ছে সেই ক্ষেত্রে আমরা প্রোনাউন ব্যবহার করলাম, শব্দটি বসালাম। যেহেতু এখানে প্লুরাল ফর্ম বসাতে হবে, তাই আমরা দে শব্দটি বসিয়েছি। আর এই দে, হি, এই শব্দগুলো এখানে পার্সোনাল প্রোনাউন হিসেবে ব্যবহার করা হয়েছে। নাম্বার 2, জেন্ডার। জেন্ডার মিন্স মেল, ফিমেল অর নিউটার। এক্সাম্পল, শিলা ইজ ইন দ্য পুল, শি লাভ সুইমিং। এখানে একজন মেয়ে সম্পর্কে বলা হচ্ছে যার নাম শিলা। শিলা সম্পর্কে প্রথমে বলার পর শিলা সম্পর্কে যখন আবার বলা হচ্ছে সেই ক্ষেত্রে শিলা না বসিয়ে, শিলার যেহেতু ফিমেল জেন্ডার, তাই শিলার পরিবর্তে শি বসানো হয়েছে। নাম্বার 2, রনি ইজ ইন দ্য পুল, হি লাভ সুইমিং। এক্ষেত্রে রনি অ্যাজ এ মেল জেন্ডার ব্যবহার করা হচ্ছে, তাই এখানে রনির পরিবর্তে হি প্রোনাউনটি ব্যবহার করা হয়েছে। And the most important point is person. It includes first person, second person and third person. পার্সনের ক্ষেত্রে একটু তোমরা দ্বিধা দ্বন্দ্বে ভুগো। খেয়াল করো, যে বলে সে নিজে হচ্ছে ফার্স্ট পারসন, যাকে বলে সে সেকেন্ড পারসন, এবং যার সম্পর্কে বলে সে হচ্ছে থার্ড পারসন। এখানে একটি টেবিল দেওয়া হয়েছে। সেই টেবিলে দেখো পারসন ওয়াইজ সিঙ্গুলার ফর্ম, প্লুরাল ফর্ম দেওয়া আছে, কোনগুলো সাবজেক্টিভ হিসেবে ব্যবহার হবে এবং কোনগুলো অবজেক্টিভ হিসেবে ব্যবহার করা হবে। সাবজেক্টিভ ফর্মটা সাধারণত সেন্টেন্সের শুরুতেই থাকে এবং অবজেক্টিভ ফর্মটা ভার্বের পরে থাকে। আসো আমরা দেখে নেই। ফার্স্ট পারসন হিসেবে আমরা সিঙ্গুলার ফর্মে আই বসালে আইয়ের পরিবর্তে আমরা অবজেক্ট ফর্ম হিসেবে মি বসাবো। উদাহরণস্বরূপ তোমাদেরকে বলছি, আই এম এ স্টুডেন্ট। এখানে আমার সম্পর্কে বলা হচ্ছে আই অ্যাম এ স্টুডেন্ট। সেই ক্ষেত্রে এই আই ওয়ার্ডটি, এই আই প্রোনাউনটি এখানে সাবজেক্ট হিসেবে বসেছে, কিন্তু এই আইয়ের অবজেক্ট ফর্ম মানে ভার্বের পরে যদি এই আইটাকে নিতে হয় সেই ক্ষেত্রে আর আই নেওয়া যাবে না, তখন আইটি অবজেক্টিভ ফর্ম হিসেবে নিয়ে যেতে হবে। সেই ক্ষেত্রে দেখো আমরা উদাহরণস্বরূপ বলতে পারি, শিলা গিভস মি আ পেন। শিলা আমাকে একটি কলম দিচ্ছে। সেক্ষেত্রে দেখো এই গিভস হচ্ছে ভার্বের পরে মি শব্দটি আসছে এবং এটি হচ্ছে অবজেক্টিভ ফর্ম। প্লুরালের ক্ষেত্রে আমরা বোঝাতে গিয়ে সাবজেক্টিভ হিসেবে উই বসে। উদাহরণস্বরূপ বলা যায়, উই এনজয়েড দ্য পিকনিক ইয়েস্টারডে। গতকাল আমরা বনভোজনটি উপভোগ করেছিলাম। সেই ক্ষেত্রে এখানে সাবজেক্ট হিসেবে উই বসলো, কিন্তু যখন ভার্বের পরে আমরা আমাদের অর্থে বসাতে যাব সেই ক্ষেত্রে অবজেক্ট ফর্ম, অ্যাজ এ অবজেক্ট ফর্ম আস বসবে। উদাহরণ হিসেবে বলা যায়, দি কাউ গিভস আস মিল্ক। ভার্বের পরপর এই অবজেক্ট ফর্মটি বসলো। ঠিক একই রকমভাবে এই প্রোনাউনগুলো ব্যবহার করা হবে। সেকেন্ড পারসনে দেখো ইউ শব্দটি ব্যবহার করা হচ্ছে অ্যাজ এ সিঙ্গুলার, এবং সাবজেক্টিভ ফর্ম হিসেবে ইউ বসবে, অবজেক্টিভ ফর্মেও গিয়ে ইউ বসবে। ইউ আর এ ডক্টর। আর যদি অবজেক্টিভ ফর্ম মানে ভার্বের পরে যদি ব্যবহার করা হয় তাহলে সেক্ষেত্রে দেখো, আই গিভ ইউ আ পেন। আমি তোমাকে একটি কলম দিই। সেই ক্ষেত্রে দেখো, অথবা বলা যায়,
আই রোট ইউ আ লেটার ইয়েস্টারডে, আমি তোমাকে গতকাল একটি চিঠি লিখেছিলাম। সেই ক্ষেত্রে এখানে ইউ শব্দটি অবজেক্টিভ ফর্মে বসেছে। প্লুরালের ক্ষেত্রেও ইউ শব্দটি যেমন আমরা সাবজেক্টিভ ফর্ম হিসেবে ব্যবহার করব, ঠিক একই রকমভাবে অবজেক্টিভ ফর্মে ব্যবহার করব। থার্ড পারসনে হি, শি, ইট ব্যবহার করা হবে সাবজেক্টিভ ফর্মে। অবজেক্টিভ ফর্মে গিয়ে হিম, হার, ইট ব্যবহার করা হবে। উদাহরণস্বরূপ বলা যায় হি ইজ আ ডক্টর, এখানে সাবজেক্ট হিসেবে বসেছে হিটি, কিন্তু যখন অবজেক্টিভ ফর্মে বসবে সেই ক্ষেত্রে দেখো শিলা গেভ হিম আ পেন, এক্ষেত্রে হিমটি অবজেক্টিভ ফর্ম হিসেবে বসলো। প্লুরাল করতে গিয়ে দে বসবে সাবজেক্ট হিসেবে আর দেম বসবে অবজেক্ট হিসেবে। ফর এক্সাম্পল, আই উইল নিড টু টক টু ইউ, তোমার সাথে আমার কথা বলা দরকার। এখানে আমার বা আই এই প্রোনাউনটি ফার্স্ট পারসন হিসেবে বসেছে এবং ইউ প্রোনাউনটি সেকেন্ড পারসন হিসেবে বসেছে, কিন্তু এই সেন্টেন্সটি পরবর্তীতে যখন এক্সটেন্ড করা হলো সেই ক্ষেত্রে দেখো মানে বাড়িয়ে লেখা হলো আই উইল নিড টু টক টু ইউ অ্যাবাউট হার। সেই ক্ষেত্রে দেখো আই ফার্স্ট পারসন, ইউ সেকেন্ড পারসন অ্যান্ড অ্যাবাউট হার, এই হার ওয়ার্ড বা হার প্রোনাউনটি এখানে থার্ড পারসন। নাম্বার 2, পজেসিভ প্রোনাউন্স। পজেসিভ কামস ফ্রম পজেশন। পজেশন শব্দটি দিয়ে কোনো কিছুর প্রতি অধিকারকে বোঝায়। তো প্রোনাউন্স দ্যাট শোজ পজেশন আর কল্ড পজেসিভ প্রোনাউন্স। ফর এক্সাম্পল, দিস ব্যাগ ইজ মাইন, এই ব্যাগটি আমার। এই ব্যাগটি আমার বোঝাতে গিয়ে এখানে মাইন শব্দটি বসেছে। দ্য কিজ অন দ্য টেবল আর ইয়োর্স, টেবিলের ওপর যে চাবিগুলো সেগুলো তোমার, এই তোমার চাবি বোঝাতে গিয়ে এখানে তোমার শব্দটি এখানে পজিটিভ প্রোনাউন হিসেবে ব্যবহার করা হচ্ছে। কিছু শব্দ এখানে দেওয়া আছে গাঢ় করে, মাইন, আওয়ার্স, ইয়োর্স, হিজ অর হার্স, দেয়ার্স, এই শব্দগুলো পজিটিভ প্রোনাউন হিসেবে ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, দ্যাট হাউস ইজ ইয়োর্স, হেয়ার দ্য ওয়ার্ড ইয়োর্স ইজ কল্ড পজিটিভ প্রোনাউন। দিস হাউস ইজ আওয়ার্স, হেয়ার the word ours is called possessive pronoun. Next, number 3, demonstrative pronouns. Pronouns that are used to point out the object or objects are called demonstrative pronouns. demonstrate শব্দটি দিয়ে বোঝানো হয় to show something, মানে কোনো কিছু দেখানো, to point out। অবজেক্ট বা সেন্টেন্সে যে অবজেক্ট বা অবজেক্টগুলো থাকে সেগুলো দেখানোর জন্য যে সব প্রোনাউনগুলো ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন্স। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন্স হিসেবে দিস, দ্যাট, দিস, দোজ শব্দগুলো ব্যবহার করা হয়। দিস ইজ আ বিউটিফুল ড্রেস, এখানে দিস শব্দটি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এবং দোজ আর রাইপ ম্যাঙ্গোস, এখানে দোজ শব্দটি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। দেখো শিক্ষার্থীবৃন্দ, THIS এই দিস শব্দটি দিয়ে আমরা সাধারণত কাছের কোনো কিছুকে পয়েন্ট আউট করি, দেখাই। যেমন এখানে বলা হচ্ছে দিস ইজ আ বিউটিফুল ড্রেস, সেই ক্ষেত্রে এখানে দুটো বিষয় খেয়াল করো। একটি হচ্ছে কোনো সিঙ্গেল কোনো অবজেক্টকে বোঝানোর জন্য, মানে একটি মাত্র জিনিসকে বোঝানোর জন্য এই দিস শব্দটি ব্যবহার করা হয় এবং কাছের কোনো জিনিসকে বোঝাতে এই দিস শব্দটি ব্যবহার করা হয়। একই রকমভাবে দোজ আর রাইপ ম্যাঙ্গোস, দূরবর্তী কোনো জিনিস দেখানোর ক্ষেত্রে দোজ শব্দটি ব্যবহার করা হয়। আবার আমরা দ্যাট শব্দটিও ব্যবহার করি। এখানে দোজ শব্দটি ব্যবহার করা হয়েছে অনেকগুলো আম বোঝানো হয়েছে, বহু বচন, তাই প্লুরাল, সেই ক্ষেত্রে এখানে দোজ শব্দটি ব্যবহার করা হয়েছে। ইন্টারোগেটিভ প্রোনাউন্স। Pronouns that are used to ask questions are called interrogative pronouns.
যে প্রোনাউন্সগুলো দিয়ে প্রশ্ন জিজ্ঞাসা করা হয় বা প্রশ্ন জিজ্ঞাসা করার ক্ষেত্রে যে প্রোনাউন্সগুলো ব্যবহার করা হয় সেগুলোকে আমরা ইন্টারোগেটিভ প্রোনাউন্স বলি। ফর এক্সাম্পল, হোয়াট উড ইউ লাইক টু হ্যাভ, টি অর কফি? হু ইজ ইউর ফেভারিট ক্রিকেটার? এখানে হোয়াট, হু এই শব্দগুলো ইন্টারোগেটিভ প্রোনাউন্স। খেয়াল করো শিক্ষার্থীবৃন্দ, এখানে দুটো প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে। সেই ক্ষেত্রে দেখো ইন্টারোগেটিভ প্রোনাউন্সের অবস্থানটা কোথায়। সেন্টেন্সের শুরুতে যে বাক্যটি দিয়ে তুমি প্রশ্ন করবে সেই বাক্যটি অবশ্যই শুরুতে বাক্যটিতে ইন্টারোগেটিভ প্রোনাউন্স দিতে হবে এবং বাক্যটির শেষে ইন্টারোগেটিভ সাইন দিতে হবে, মানে জিজ্ঞাসাসূচক চিহ্ন যেটা সেটা দিতে হবে। তা না হলে এটি প্রশ্ন করা হয়েছে বলে ধরা হবে না, বাক্যটি ভুল ধরে নেওয়া হবে। তাই এক্ষেত্রে সচেতন থাকবে। অবশ্যই প্রশ্নবোধক যে বাক্য সেখানে তোমরা শেষে প্রশ্নবোধক চিহ্নটি ব্যবহার করবে। এরপরে আসো নাম্বার 5, রিলেটিভ প্রোনাউন্স। who, whom, that, whose, which are called relative pronouns. For example, the girl who won the music competition is my best friend. একজন বালিকা সম্পর্কে বলা হচ্ছে, দুটো কথা বলা হয়েছে, সেটি হচ্ছে যে বালিকাটি সঙ্গীত প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে সে আমার ভালো বান্ধবী। তাহলে এখানে দেখো একজন ব্যক্তি সম্পর্কে কথাটা বলা হচ্ছে, তাই ওই ব্যক্তির সাথে যেহেতু রিলেটেড, তাই এখানে ব্যক্তির সাথে রিলেট করার জন্য এখানে যে প্রোনাউনটি ব্যবহার করা হলো সেটি হচ্ছে রিলেটিভ প্রোনাউন্স। এখন দেখো দি গার্লের পরপরে এই রিলেটিভ প্রোনাউনটি ব্যবহার করা হয়েছে। রিলেটিভ প্রোনাউন আর ইন্টারোগেটিভ প্রোনাউন দেখতে একই রকম, তাই তোমাদেরকে একটু সতর্ক থাকতে হবে। একটু আগেই বলেছি ইন্টারোগেটিভ প্রোনাউন্সের অবস্থানটা হচ্ছে সেন্টেন্সের শুরুতে এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সেন্টেন্সের শেষে ইন্টারোগেটিভ সাইন থাকবে, মানে জিজ্ঞাসাসূচক চিহ্ন অথবা প্রশ্নবোধক চিহ্ন থাকবে, যেটাতে তুমি বুঝতে পারবে এটি হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং তুমি যাকে বোঝাবে বা তুমি যে খাতায় লিখবে সেক্ষেত্রে শিক্ষকও এটা বুঝতে পারবেন। কিন্তু তুমি যেন কনফিউজড না হও তাই তোমাকে আবার স্মরণ করিয়ে দিচ্ছি, ইন্টারোগেটিভ প্রোনাউন্সের ক্ষেত্রে ইন্টারোগেটিভ প্রোনাউন্সের অবস্থান হচ্ছে সেন্টেন্সের শুরুতে, কিন্তু রিলেটিভ প্রোনাউন্সের অবস্থান হচ্ছে সেন্টেন্সের মাঝে সাবজেক্টের সাথেই বসবে। যে সাবজেক্টটা সম্পর্কে বলা হবে সেই সাবজেক্টটাকে রিলেট করার জন্য সাবজেক্টের পরেই সেই রিলেটিভ প্রোনাউনটি অবস্থান হবে। Number 6, reflexive pronouns. Such pronouns are used when the action done by the subject turns back or reflect on the subject. দেখো এখানে বলা হয়েছে যে প্রোনাউনগুলো দিয়ে দেখো কর্তা নিজে যখন কোনো কিছু করে, মানে সাবজেক্ট একটি সেন্টেন্সে যে সাবজেক্ট থাকে সে যখন কোনো কিছু করে সেই কাজটি কর্তাই করেছে, কর্তা নিজে করছে, সেইটি বোঝানোর জন্য যে শব্দ বা যে প্রোনাউনটা ব্যবহার করা হয় সেটি হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। ফর এক্সাম্পল, আই ক্লিনড মাই রুম মাইসেলফ, আমি আমার রুম নিজে পরিষ্কার করেছি। এই ক্ষেত্রে রিফ্লেক্সিভ প্রোনাউনটা দিয়ে কর্তা নিজে করেছে সেটি বোঝানো হচ্ছে এবং কর্তার উপরে সাবজেক্টের উপরে রিফ্লেক্ট করছে। এখানে যে বিষয়টি খেয়াল রাখতে হবে সুপ্রিয় শিক্ষার্থী, কিন্তু দেখো নোট আকারে দেওয়া আছে। নাম্বার 1, আর রিফ্লেক্সিভ প্রোনাউন্স ক্যান নেভার বি ইউজড অ্যাজ দ্য সাবজেক্ট অফ আ সেন্টেন্স। একটি বাক্যে রিফ্লেক্সিভ প্রোনাউন কোনোভাবেই সাবজেক্টের কাজ করবে না, সাবজেক্ট হিসেবে ব্যবহার হবে না। সাবজেক্ট হচ্ছে
বাক্যে যে কাজটি করে সে নিজেই হচ্ছে সাবজেক্ট এবং সেটি শুরুতেই বসে। এখানে যেমন আই বসেছে, আই অ্যাজ এ সাবজেক্ট কাজ করছে, কিন্তু দেখো মাইসেলফ দিয়ে নিজেকে বোঝানো হচ্ছে, কিন্তু এখানে মাইসেলফটা রিফ্লেক্সিভ প্রোনাউন এবং এর অবস্থান কিন্তু সাবজেক্ট হিসেবে না। নাম্বার 2, ইট ইজ অলওয়েজ ইউজড অ্যাজ দ্য অবজেক্ট অফ আ ভার্ব। একটি ভার্বের, একটা সেন্টেন্সে যে ভার্ব থাকে, যে এখানে যে সেন্টেন্সটি দেওয়া আছে আই ক্লিনড, এখানে এই ক্লিনডের অবজেক্ট হিসেবে মাইসেলফ কাজ করছে। নেক্সট নাম্বার 7, emphatic pronouns. Pronouns that are used to all emphasis are called emphatic pronouns. যে সর্বনামগুলো দিয়ে বা প্রোনাউনগুলো দিয়ে কোনো কিছু জোর বোঝানো হয়, জোরালোভাবে বোঝানো হয়, কোনো কাজ বা কোনো কিছু করা হয়েছে এমনটা জোরালোভাবে বোঝানো হয়, সেই ক্ষেত্রে সেই প্রোনাউন্সকে এমফাটিক প্রোনাউন্স বলে। ফর এক্সাম্পল, হি হিমসেলফ শুড ক্লিন হিজ রুম। I myself completed all my work. দেখো এখানে বলা হচ্ছে সে নিজেই তার রুমটি পরিষ্কার করা উচিত। এখানে জোরালোভাবে জোর দেওয়া হচ্ছে কর্তার উপরে, যে কর্তারই করা উচিত। রিফ্লেক্সিভ এবং এমফাটিক প্রোনাউন একই রকম হলেও অবস্থান কিন্তু ভিন্ন, এবং রিফ্লেক্সিভের ক্ষেত্রে জোরালোভাবে বোঝানো হয় না, জাস্ট কাজটা যে সাবজেক্ট করেছে সেটা শুধুমাত্র রিফ্লেক্ট করা হয় যে হ্যাঁ সাবজেক্ট করেছে, সাবজেক্ট নিজে করেছে। কিন্তু এমফাটিকের ক্ষেত্রে সাবজেক্ট নিজে করবে এবং নিজেকে করতেই হবে এমনটা বোঝানোর ক্ষেত্রে এই ধরনের প্রোনাউন ব্যবহার করা হয়। এখানে বলা হচ্ছে আই মাইসেলফ কমপ্লিটেড অল মাই ওয়ার্ক। আমার সব কাজগুলো আমাকেই শেষ, আমি নিজেই কি শেষ করেছিলাম, মানে তার নিজেকেই এটা করতে হলো। এই ক্ষেত্রে সে এই যে সাবজেক্টের উপর জোর দেওয়া হচ্ছে যে প্রোনাউনটি দিয়ে, সেটি হচ্ছে এমফাটিক প্রোনাউন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের পাঠ্য বইতে কাইন্ডস অফ প্রোনাউন্স এভাবে দেওয়া নেই, শুধুমাত্র পার্সোনাল প্রোনাউন্স নিয়ে বলা আছে এবং এক্সারসাইজ দেওয়া আছে। আজকের ক্লাসে প্রোনাউন্স সম্পর্কে বললাম এবং টাইপস অফ প্রোনাউন্স নিয়ে আলোচনা করলাম। আশা করি এটি তোমাদের কাজে লাগবে। তোমরা ইংরেজি রচনা অথবা প্যাসেজ, পাঠ্য বইয়ের যে প্যাসেজ আছে সেটি বা প্যারাগ্রাফ এগুলো পড়বে এবং গ্রামার অনুযায়ী তোমরা ফাইন্ড আউট করার চেষ্টা করবে কোন বাক্যে কোন শব্দটি আছে, কোনটি প্রোনাউন কোনটি নাউন, এবং এখানে গ্রামারের কোন রুলসটি বলা হচ্ছে। তাহলে তোমাদের নিজেদেরই চর্চা হবে এবং যত বেশি চর্চা করবে তোমাদের জন্য ভালো হবে। তোমরা নিজেরাও সেন্টেন্স তৈরি করতে পারবে, সহজেই তোমরা কোনো একটা রচনা তৈরি করতে পারবে অথবা কোনো একটা প্যারাগ্রাফ তৈরি করতে পারবে, কম্পোজিশন তৈরি করতে পারবে। এটা তোমাদেরই উপকার হবে। তাই তোমরা এই ক্লাসগুলো ভালোভাবে দেখবে এবং টপিকসগুলো সম্পর্কে ক্লিয়ারলি বোঝার চেষ্টা করবে। আর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই সংশ্লিষ্ট শিক্ষকদের সাথে যোগাযোগ করবে। ভালো থাকবে। আজকে এই পর্যন্তই। গুড বাই এভরিওয়ান।